নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। হেলথলাইন মানে আমাদের হেলথ ওরিয়েন্টেড বেশ কিছু গাইডলাইন এবং সেই সঙ্গে একটুখানি সচেতন সতর্ক করার বিভিন্ন বার্তা নিয়ে আমাদের অনুষ্ঠান। প্রচুর পরিমাণে রোগ ব্যাধি বেড়ে চলেছে, রোগের সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে দিনে বাড়ছে। কত রকম রোগ আমরা শুনতে পাচ্ছি, যেগুলো হয়তো আজ থেকে কিছু বছর আগে শুনতে পারতাম না। সেগুলো যেমন থাকে একটা আলোচনার বিষয়ে, এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার মনে হয় এই বিষয়টি ওপারে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে আজকের সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক। সেটা হলো ওরাল ক্যান্সার। কারণ ওরাল ক্যান্সার নিয়ে আমরা এখনো বোধহয় অতটা সতর্ক বা সচেতন কোনোটাই নই। বিভিন্ন রকম অ্যাড দেখছি, অনেক কিছুর উপরে বেস করে আমাদের জানান দেওয়া হচ্ছে যে এগুলো কিন্তু ওরাল হাইজিনের জন্য খারাপ, ওরাল ক্যান্সার হতে পারে। তবুও কিন্তু বেশ কিছু অভ্যেস মানুষের মধ্যে রয়েছে, নট ফর মেল অনলি, ফিমেলদের মধ্যেও বেশ কিছু প্রবণতা বেড়েছে, যেগুলোতে বিশেষ করে সতর্কতা জারি করা রয়েছে যে না, এর থেকে ওরাল ক্যান্সার হতে পারে। যাই হোক, বিশদে ভালোভাবে বিষয়টিকে যিনি বলতে পারবেন তিনি একজন অবশ্যই ফিজিশিয়ান। তাই এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সৈকত সাহা, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আজকের বিষয় থাকছে আমাদের ওরাল ক্যান্সার। সরাসরি স্যারের কাছে অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। ওরাল ক্যান্সার যে জিনিসটা নিয়ে আমরা আজকের সময় দাঁড়িয়ে কথা বলছি, হয়তো শুনতে লাগছে এমন একটা বিষয়, আমরা জানি ওরাল ক্যান্সার, কিন্তু এটা খুব সত্যি কথা, এখনো মানুষ অতটাও সচেতন নন এবং খুব বেশি একটা ডিসকাশনে উঠে আসে না যে ওরাল ক্যান্সার বিষয়টা কি। অনেক অনেক একটা হয়তো ভাস্ট কিছু এর পেছনে রয়েছে, সেটাই আজকে জানবো, এবং তার থেকে প্রতিকার, বেরিয়ে আসার উপায় কিংবা প্রিভেন্ট মানুষ কিভাবে করবে। তো প্রথমেই আসি, একটু বিশদে জানবো যে ওরাল ক্যান্সার আমরা কাকে বলছি, বিষয়টা হচ্ছেই বা কিভাবে। ক্যান্সার যেমন যে কোনো শরীরে যে কোনো অঙ্গে হতে পারে, ওরাল ক্যান্সার হচ্ছে সেই গ্রুপ অফ ডিজিজ যেটা হচ্ছে মুখের মধ্যে হতে পারে। মানে আমাদের ওরাল ক্যান্সারের যে বাউন্ডারিটা যেটা থাকে সেটা আমাদের ঠোঁট থেকে শুরু করে যে পেছনে যে আলজিভের যে লেভেল, মানে ঠিক টনসিলের আগে অবধি, এই পোর্শনটাকে ওরাল ক্যাভিটি বলে। আর এই ক্যাভিটির মধ্যে যে কোনোভাবে যদি মানে কোনোভাবে যদি ওইখানে ক্যান্সার অথবা টিউমার ডেভেলপ করে, ওই ক্যান্সারগুলোকে ওরাল ক্যান্সার হিসেবে বলা হয়। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা এতটা প্রাসঙ্গিক। ক্যান্সার প্রচুর বেড়েছে এবং বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন অর্গ্যানে ক্যান্সার হতে পারে, অথচ ওরাল হাইজিন মেনটেন করার জন্য যে বিভিন্ন সময় মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে যাচ্ছে, তারপরেও মানুষ কিন্তু সচেতন হচ্ছেন না। কি কি কারণ রয়েছে এর পেছনে? সর্বপ্রথম হচ্ছে যে নিজেকে সচেতন হতে হবে। যদিও এখন বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পেইন লঞ্চ করা হয় সেই জিনিসগুলো, তো ইনফ্যাক্ট সেগুলোতে কি হয়, লোকেদেরকে মানে সচেতন করা হয়, কিন্তু আমরা হয়তো জিনিসগুলো শুনলাম, জানলাম, কিন্তু তাও নিজের উপরে ইমপ্লিমেন্ট করলাম না। যদি আমরা ইমপ্লিমেন্ট যদি না করি ওই জিনিসগুলোকে, তাহলে কিন্তু জিনিসটা হবে না। সেক্ষেত্রে সবার চেয়ে আগে যে সচেতন প্রোগ্রামগুলো, যেগুলো সচেতনমূলক যে প্রোগ্রামগুলো যেগুলো থাকে, অথবা যে কোনো জিনিস পোস্টার্স হোক, টেলিভিশনে বিভিন্ন চ্যানেলসগুলোতে বিভিন্ন যে প্রোগ্রামসগুলো হয় মানে সচেতন করার জন্য, সেই প্রোগ্রামসগুলো দেখে সেই যে ইনফরমেশনগুলোকে নিয়ে তাকে কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে। যদি সেই ইমপ্লিমেন্টেশনটাই না করি নিজেদের লাইফে, তাহলে কিন্তু ওটা কিন্তু আমাদের কোনো কার্যকরী হবে না। তো সুতরাং ফার্স্ট থিং ইজ আমাদের অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা আপনাকে গ্রো করতে হবে। বিভিন্ন ইনফরমেশনস এরিয়াজ আছে, আজকাল ইন্টারনেট হয়ে গেছে, আজকাল আপনার কাছে এআই এসে গেছে, এআইকেও আপনি জিজ্ঞেস করতে পারেন ভেরিয়াস সিমটমস, মানে কী ভাবে হতে পারে, দ্য কজেস অফ দ্য ক্যান্সার। আর যেগুলো কজ থাকবে সেগুলো থেকে আপনি একটু বঞ্চিত থাকলেই ভালো। যেমন তার মধ্যে যেমন স্মোকিং একটা হ্যাবিট হচ্ছে, ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট। অ্যালকোহল, যে কোনো এই এক্সটার্নাল ট্রিগার্স, রেডিয়েশনস, এই সব জিনিসগুলো থেকে ওরাল ক্যান্সার হওয়ার খুব চান্স থাকে। তার মধ্যে কিছু কিছু ইনফেকশনস থাকে, যেমন এইচপিভি ভাইরাস যেগুলো বলা হয়, এইগুলোর থেকে ওরাল ক্যান্সারে কিন্তু এদের একটা বিশাল একটা রোল আছে। এই প্রসঙ্গ থেকে আসবো যে এই যে এইচপিভিটা মূলত কি আর কিভাবে এফেক্ট করছে? এইচপিভি হচ্ছে এক ধরনের ভাইরাস। ইটস বেসিক্যালি একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস। এই ভাইরাসটা যদি কারোর শরীরে যায়, যে ট্রান্সমিট হয়, তাহলে কি হয়, তাদের ওই
আঁচিল অথবা জড়ুলের মতন কিছু কিছু এরিয়াস হয়, স্কিনের মধ্যে স্কিন ট্যাগস বলি, ওয়ার্টস বলি, এগুলো হয়। ইউজুয়ালি অ্যানাল ওয়ার্টস হয়, কারো কারো ভেজানাল ওয়ার্টস হয়, তারপর গলার মধ্যে ওয়ার্টসগুলো হয় এগুলো। তো এই এইচপিভি যে ভাইরাসের না খুব হাই একটা টেন্ডেন্সি থাকে টুয়ার্ডস ক্যান্সার। আচ্ছা, এইচপিভি ভাইরাস হচ্ছে অনেক টাইপের আছে, এইচপিভি 1, 2, 3, 4 এটসেট্রা, ভেরিয়াস টাইপসের এইচপিভি ভাইরাস আছে। তার মধ্যে সবার চেয়ে মোস্ট ডেঞ্জারাস ইজ অ্যাটলিস্ট ফর দ্য ওরোফ্যারিঞ্জিয়াল রিজনের মধ্যে, মানে ওরোফ্যারিঞ্জিয়াল মানে মুখ এবং গলার রিজনের মধ্যে যেটা হয় এইচপিভি 16 আর এইচপিভি 18। এই দুটো ভাইরাস যদি ইনফেক্টেড হয়, দ্বারা যদি কেউ ইনফেক্টেড হয়, তাহলে এদের কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস খুব হাই থাকে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তার মধ্যে এইচপিভি 16 সবার হাইয়েস্ট, মানে অ্যাটলিস্ট 90% অফ দ্য কেসেস যদি এইচপিভি থেকে হয় ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, সেটাকে দেখা গেছে এইচপিভি 16 থেকে হয়। সো এই ভাইরাস গুলো মানে মানে ট্রান্সমিশনের জন্য হতে পারে। আর ফার্স্ট, আমি সবাইকে এটা বলি এবং আপনার দর্শকদেরকে আমি জানাতে চাচ্ছি, এইচপিভির জন্য ভ্যাকসিনেশন হয়। স্পেশালি দিস ভ্যাকসিনেশন শুড বি টেকেন, মানে মোস্টলি উইমেনদেরকে আমরা এনকারেজ করি, মহিলাদেরকে, যাতে এই ভ্যাকসিনটা ওনারা নেন। এক্ষেত্রে একটা এজ লিমিটেরও তো ব্যাপার থাকতে পারে। কোন এজ থেকে সাধারণত ভ্যাকসিনটা নেওয়া যেতে পারে, আর লিমিট কি কোনো আছে? আপার লিমিট সেরকম কিছু নেই, বাট অ্যাটলিস্ট 12 ইয়ার্স বাচ্চারা যদি কোনো ক্রস করে গেলে এইচপিভি ভ্যাকসিনেশনটা দেওয়া যায়। এটা কোথায় গেলে পাবে? এটা আপনি যে কোনো সরকারি হসপিটালে পেতে পারেন। বিভিন্ন হসপিটালসে আছে, হসপিটালে ভ্যাকসিনেশন প্রোগ্রামস আছে, সেই প্রোগ্রামসগুলোতে গিয়ে আপনারা ভ্যাকসিনটাকে দর্শকরা আরামসে নিতে পারে, কোনো অসুবিধা হবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ডক্টর, এবং সত্যিই তাই। বিভিন্ন মানুষের ক্ষেত্রে সতর্কতা যেমন আমরা করে থাকি, কিছু কিছু জিনিস তো মানুষের হাতে থাকে না। নিশ্চয়ই। যেমন এরকম একটি ভ্যাকসিনের কথা বললেন, মানুষ আজকে ওপারে যারা আছেন নিশ্চয়ই উপকৃত হবেন, বিভিন্ন ফিমেলরা, এবং প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ নেসেসারি। 12 বছর থেকে নিতে পারে, যে কোনো আপার লিমিট পর্যন্ত, এজ লিমিট পর্যন্ত ফিমেলরা। আচ্ছা, এটা অনলি ফর ফিমেল? ইটস বেসিক্যালি আমরা ফিমেলদেরকে প্রমোট করি কেন, ফিমেলদের মধ্যে হওয়ার, বিকজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড বলে ফিমেলদের ভ্যাজানাল অ্যান্ড অ্যানাল রিজনগুলোতে এগুলো ট্রান্সমিটেড হওয়ার চান্সেসটা খুব হাই থাকে। সো দ্য রিজন ইজ ফিমেলদেরকেই প্রমোট করা হয়, বিকজ ফিমেলদেরই ইভেন এইচপিভি নট অনলি ওরাল ক্যান্সার, ভেরিয়াস পার্টস অফ দ্য বডিতেও এইচপিভি মানে ক্যান্সার তৈরি করতে পারে এই ভাইরাসগুলো। তো সুতরাং ফিমেলদেরকে এনকারেজ করা হয়, নট নেসেসারিলি যে ফিমেলদেরকেই নিতে হবে, বাট মেলদেরকেও নিলেও ভালো হয়। আচ্ছা, মানে তারাও প্রোটেক্টেড থাকবে। প্রোটেক্টেড থাকবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে গলার যখন ওরাল ক্যান্সার বলছি, থ্রোট ক্যান্সার এবং ওরাল ক্যান্সার, এই দুটোর মধ্যে আমরা তফাৎ কোথায় বলছি? বেসিক্যালি আমরা মুখের পরেই আসে গলার পোর্শনটা, এক্স্যাক্টলি। আর এর আলাদা করে কি কোনো ইন্ডিকেশন আছে? ফার্স্ট অফ অল, ওরাল ক্যান্সার হচ্ছে খুব ভিজিবল এরিয়ার মধ্যে, যেমন জিভ, তালু, মুখের গালের যে মুখের ভেতরে অংশটা, মাড়ি, আমরা সব দেখতে পারি। কিন্তু গলার মধ্যে যদি কিছু হয়ে থাকে, গলার যদি যে ভয়েস বক্স যেটাকে বলি, সো সেই এরিয়াতে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, সেটাতে সাধারণত আমরা দেখতে পারি না। সাধারণত সব ক্যান্সার কোনো পেন যে হবে অথবা কোনো ইনিশিয়াল কোনো অসুবিধা হবে তা কিন্তু হয় না। তার জন্য যখনই কেসগুলো থাকে তখন অ্যাডভান্স স্টেজে আসে, তখন অনেকটা বেড়ে যাচ্ছে, তখন পেশেন্টের অনেকগুলো অসুবিধা যেগুলো হয়, সেটা সর্বপ্রথম যেটা হচ্ছে ফার্স্ট ইজ যে ভয়েসের কোয়ালিটি চেঞ্জ হবে, টোনটা চেঞ্জ হবে। সেকেন্ড হচ্ছে যে আরেকটা প্রবলেম হতে পারে ডিগ্লুটেশন, মানে গিলতে কোনো খাবার যে গিলে খেতে কিন্তু অসুবিধা হবে, তখন ব্যথা হবে। কারণ যতই ক্যান্সার একটা মাস, তো যে খাদ্য নালীটা যেখানে গলা দিয়ে যাচ্ছে, ওই ঠিক ওই মুখটার ওখান দিয়ে, মুখের পেছন দিক দিয়ে, মাউথ ওরাল ক্যাভিটির পেছনে দিয়ে, সেখানে যদি মাছটা যদি কোনো জায়গায় ফুলে যায়, খাবারটা যেতে খাদ্য নালীতে অসুবিধা হবে, তখন একটু কেউ পেশেন্টের ওই প্রবলেমসগুলো যখন পেশেন্টের হয়, তখন হয়তো ডাক্তারের কাছে গিয়ে তারা পরামর্শ নেয়, তখন ডায়াগনোসিস করে পাওয়া যায় কি তাদের একটা থ্রোট ক্যান্সার হয়েছে। বাট ওরাল ক্যান্সার পেশেন্ট অনেক সময় দেখতে পারে যে এখানে একটা ঘা হচ্ছে, ঘাটা কমছে না, সারছে না, হয়তো এটা কোথায় লালচে ভাব হয়ে আছে, কোথায় একটা ফুলে আছে, তখন ওটা ডাইরেক্টলি ভিজিবল থাকে। এটাই একটা অ্যাডভান্টেজ ওরাল ক্যান্সার ভার্সেস দ্য থ্রোট ক্যান্সার। থ্রোট ক্যান্সার ইনিশিয়াল স্টেজে দেখা যায় না। আচ্ছা, থ্রোট ক্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রে সেরে ওঠার সম্ভাবনা কতটা থাকে? সেটা কি স্টেজের উপরে ডিপেন্ড করে হয়? নিশ্চয়ই। ক্যান্সার থ্রোট হোক, ওরাল ক্যাভিটি হোক, এনি পার্ট অফ দ্য বডি হোক, এটা ক্যান্সারের স্টেজিং হয়।
তো কোন স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করছে, কোন মানে ডায়াগনোসিসটা হলো যে হ্যাঁ পেশেন্টটার কোন মানুষের ক্যান্সার হয়েছে, তখনই কিন্তু আমরা বলতে পারবো ইয়েস দ্যাট পেশেন্ট হ্যাজ কাম টু আ স্টেজ, এই স্টেজ থেকে এবার আমরা আমাদের কাছে কি কি ট্রিটমেন্ট অপশনস আছে, বিকজ এক একটা স্টেজে এক এক রকম ট্রিটমেন্টের অপশনস থাকে। সো আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস করা যায়, তার প্রগনোসিস, তার মানে হচ্ছে তার যে রেজাল্টটা, যেটা ওভারঅল রেজাল্টটা হবে, সেটা ডেফিনেটলি অনেকটাই বেটার হবে। আচ্ছা, এই যে আজকের সময় বারবার উঠে আসে, এই কারণে আজ থেকে প্রিভিয়াস যদি কিছু ইয়ার আগে দেখি, 10 বছর আগেও দেখি, এত পরিমাণে কিন্তু ওরাল ক্যান্সারের সংখ্যাটা ছিল না, দিনে দিনে বাড়ছে। এবং সত্যিই তাই, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এটাও একটা অন্যতম বলা যায় যে প্রচুর পরিমাণে ওরাল ক্যান্সার বাড়ছে। বিভিন্ন সময় অ্যাড দেখতে পাই এই যে স্মোকিং থেকে প্রচুর পরিমাণে ওরাল ক্যান্সার হচ্ছে, এবং আরও অন্যান্য কাজ তো আছে। সত্যি তামাকের সাথে ওরাল ক্যান্সার সত্যি কি জুড়ে আছে? কতটাই বা জুড়ে? একদম। তামাক হচ্ছে মানে কার্সিনোজেনিক মেটেরিয়াল থাকে, যে কোনো তামাক জাতীয় বস্তুতে যে মেটেরিয়ালসগুলো থাকে, যেমন স্পেশালি সিগারেটের টার থাকে, যেমন পান হোক, সুপারি হোক, অথবা যেগুলোকে বলা খৈনি, এইসব যে টোবাকো রিলেটেড প্রোডাক্টসে কিন্তু প্রচণ্ড তামাক জাতীয় প্রোডাক্টসগুলো প্রচণ্ড অ্যামাউন্ট অফ কার্সিনোজেন্স থাকে। কার্সিনোজেন্স মানে সেই মলিকিউলস থাকে, যে মলিকিউলসের একটা ক্ষমতা থাকে যে কোনো সেলকে ক্যান্সারের সেল হিসেবে কনভার্ট করে দেওয়ার মতন ক্ষমতা থাকে। তো সুতরাং এইগুলো সেবন করলে কিন্তু ডেফিনেটলি এটা ক্যান্সার হওয়ার রিস্কটা অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, বেশ কিছু ডক্টর এমন তো থাকে সাইন যেগুলোতে মানুষ আগে থেকে একটু সতর্ক হতে পারে, বা বুঝতে পারে যে না, তার একটা এমন সিমটম নতুন করে সে দেখতে পাচ্ছে যেটা একটা ভয়ের কারণ, তাকে ইনস্ট্যান্ট ডক্টরের কাছে দেখানো উচিত সেই মুহূর্তে। কি কি আছে ঠিক এমন সাইন? যেমন ধরুন, কারোর যদি চেঞ্জ অফ ভয়েস হচ্ছে, হয়তো হঠাৎ করে ভয়েস চেঞ্জ হচ্ছে, তো সেটার সঙ্গে সঙ্গে একটা পরামর্শ নেওয়া উচিত, কারণ সেক্ষেত্রে থ্রোট ক্যান্সার হতে পারে। কারণ যেমন একটু আগে বললাম যে যাদের গলায় যদি ক্যান্সার অথবা টিউমার থাকে, তাদের কিন্তু কিছু খাবার গিলে খেতে অসুবিধা হয় অথবা ব্যথা হয়, তখন আপনি অবশ্যই ডাক্তারকে দেখাবেন। এবার আসি আমরা ওরাল ক্যান্সারের ব্যাপারটার মধ্যে, যে কোনো জীব অথবা মানে আমাদের তালু অথবা ফ্লোর অফ দ্য মাউথ, যেটাকে বলে জিভের তলায় যে রিজনটা থাকে সেটাকে ফ্লোর অফ দ্য মাউথ বলি, সেখানে কোনো ঘা অথবা ফোলা, কোনো লালচে ভাব 3 সপ্তাহের বেশি আছে, সেটা অনেক কিছু করে উঠে যদি না কমে, তখন একটা ডাক্তারের পরামর্শ নেওয়া খুব ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু ফার্দার ডায়াগনোসিসেরও অনেকগুলো ইনভেস্টিগেশনেরও দরকার হতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো ব্যাপারে খেয়াল রাখতে হবে। মধ্যে কথা, কোনো ঘা, এনি লিশন, এনি ঘা এক্সটেন্ডিং বিয়ন্ড 3 উইকস, মানে 3 সপ্তাহের বেশি যদি কোনো ঘা থাকে, তাহলে ওটাকে কিন্তু লাইটলি নেবেন না। অবভিয়াসলি যে কোনো ডাক্তারের কাছে কিন্তু একটা পরামর্শ নেবেন। স্পেশালি আমরা ওরাল ক্যাভিটির ক্ষেত্রে আমরা বলে থাকি, আপনাদের ইএনটি সার্জন হোক, ডেন্টাল সার্জন হোক, অথবা জেনারেল ফিজিশিয়ান হোক, তা অ্যাটলিস্ট তাদের জন্য একটা ওপিনিয়ন, একটা রুটিন ওপিনিয়ন যেন নেওয়া হয়। আচ্ছা ডক্টর, এমন তো হয়, এই যে ডেন্টাল কথাটা উঠে এলো, যেহেতু মুখের মানে ওরাল যে এরিয়াটা আমরা বলছি, সেখানে কিন্তু দাঁতের একটা অনেক বড় ভূমিকা আছে, কারণ বিভিন্ন সময় মানুষ দেখা যায় বিভিন্ন রকম দাঁতের কমপ্লিকেশনস নিয়ে প্রেজেন্ট করছেন। এই একটা সিম্পল কোনো একটা কমপ্লিকেশনস নিয়ে একজন ডেন্টিস্টের কাছে গেলেন একজন পেশেন্ট, আদতে কি সেখান থেকে কোনো ক্যান্সারের একটা কোনো অরিজিন কিছু থাকতে পারে তার মধ্যে? ডেফিনেটলি। অনেক সময় অনেক পেশেন্ট হয়তো গেল দাঁতে ব্যথা নিয়ে, হয়তো দাঁতে স্কেলিং করা, দাঁত ওয়াশ করা যেটাকে বলে করতে গেল, কিন্তু অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিং অফ ওরাল ক্যান্সার পাওয়া যায়। মানে ডেন্টিস্টের কাছে গেছে কোনো দাঁতের চিকিৎসা করাতে, ধরুন আরসিটি হোক, অথবা ফিলিং করাতে গেছে, যেটাকে সিল করা বলে, অথবা একটা স্কেলিং ওয়াশ করা যেটা সেটা করতে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি দেখা গেল যে একটা ডেন্টিস্ট ওটা দেখতে পারলো যে ওখানে মুখের মধ্যে কোনো একটা ক্যান্সারাস কোনো একটা জিনিস আছে, তখন আমাদের কাছে বিভিন্ন ডেন্টাল সার্জনে আমাদের কাছে রেফার করে দেয় পেশেন্টগুলো তো ফার্দার ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্টের জন্য। তো সেক্ষেত্রে মানে রুটিন ডেন্টাল চেক আপের দুটো লাভ। একটা হচ্ছে যে আপনার যে দাঁতের জন্য যেই জিনিসগুলো, যে প্রবলেমসগুলো থাকে, সেগুলোর একটা মোটামুটি তার একটা মেনটেনেন্স হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো সিনিস্টার জিনিস, যেটা হচ্ছে ক্যান্সারের মতন কোনো জিনিস, মানে আর্লি লক্ষণগুলো যেগুলো যদি দেখা যায়, তাহলে তখনই আর্লি ডিটেকশন হয়,
তাহলে তখন আমাদের তাই সেইগুলো তাহলে তখন যদি সামনে আসে তাহলে আর্লি ট্রিটমেন্ট হলে তাহলে তার মানে রেজাল্টও বেটার হয়। এখন একটা ব্যাপার তো বলতেই হয়, একজন ভালো ডক্টরের হাতে পড়া কিন্তু লাকিলি আমরা মনে করি, সবাই সবার প্রতি সম্মান রেখেই বলছি, এটাও কিন্তু একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বলতে চাইবো ডক্টর, একজন ডেন্টিস্ট এবং একজন জেনারেল ফিজিশিয়ানের ভূমিকা ঠিক কতটা, যে বা একটা পেশেন্ট এলেন আদতে তার একটা ক্যান্সার রয়েছে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেটাকে ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্টের দিকে পাঠানো, প্রয়োজনে অন্য এক জায়গাকে মানে একজন ডক্টরকে সাজেস্ট করা, এক্ষেত্রে তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? একদম বিশাল বড় ভূমিকা আছে, বিকজ যে কোনো ক্ষেত্রে সাধারণত যখনই মুখে কোনো প্রবলেম হয়, দাঁতে কোনো প্রবলেম হয়, সাধারণত ম্যাক্সিমাম পেশেন্টরা যায় হচ্ছে ডেন্টিস্টদের কাছে অথবা ফিজিশিয়ানদের কাছে যান তারা। তো এবার ফিজিশিয়ান এবং ডেন্টিস্টদের একটা দায়িত্ব থাকে যে আর্লি সিমটমস অ্যান্ড ফাইন্ডিংসগুলো যেগুলো থাকবে পেশেন্টের মধ্যে সেগুলোকে রিকগনাইজ করা আর ঠিক টাইমে ঠিক রাইট এক্সপার্টাইজের কাছে রেফার করে দেওয়া। তো এদের রোল হচ্ছে খুবই ভেরি হাই, মানে ইটস ভেরি হাই আমি বলতে পারি, কারণ এরকম আমরা রেফারেল প্রচুর পাই যেখানে ইন রুটিন চেক আপেও পেশেন্ট গেছে, তাদেরকে রেফার করা হয়েছে এবং তাদের মধ্যে আমরা 80% লোকেরও আমরা পেয়েছি তাদের মধ্যে ক্যান্সার ডিটেক্ট হয়েছে। তো সুতরাং ইনিশিয়াল মানে স্ক্রিনিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো ফিজিশিয়ান অ্যান্ড ডেন্টিস্টের হিউজ রোল আছে এই সব জিনিসগুলো প্রাইমারিলি ইন আ প্রাইমারি সেট আপে ডিটেক্ট করার জন্য। তারপরেও দেখা যাচ্ছে ডক্টর, আপনারা নিশ্চয়ই মানে ফেস করে থাকবেন, যেটা হয় মানুষের অনেক দিন থেকে একটা ডিজিজকে যেমন রাখতে রাখতে একটা ক্রনিক ফেজে গিয়ে ডক্টরের কাছে পৌঁছলো, হয়তো লাকিলি মানুষটা ভালো হয়ে যেতে পারেন, আবার হয়তো স্টেজ পার হয়ে গেছে, ডক্টরের কিছু করার থাকে না। এই ক্ষেত্রেও কিন্তু ওরালি যদি একটা ক্যান্সার হলো, অনেক বেশি ডিলে করে একটা ডায়াগনোসিস হচ্ছে, অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে। এই যে ডিলে হওয়া, এটার কারণ বেসিক্যালি কি কি থাকে? প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস নেই, দ্বিতীয় কথা হচ্ছে ভয়। যদি আমার কিছু কেটে ফেলে দেয়, কিছু অপারেশন করে দেয় মুখের মধ্যে, খাবো কি? আর কিছু মিথ আছে যে হয়তো পাশের বাড়ির লোক বলে দিল যে এটা এই মলমটা লাগালে ঠিক হয়ে যাবে, ও বলল আমি এরকম একটা ডিজিজ হয়েছে তো আমি এই ওষুধটা খেয়েছিলাম ঠিক হয়ে গেছে, দ্যাট ইজ কোয়াকারি যেটাকে আমরা বলে থাকি। তো এইসবের জন্য বিভিন্ন কারণের জন্য এইসবের কারণের জন্য মানে পেশেন্টরা ডিলে করে, মানে টু কাম টু দ্য ডক্টর, রাইট স্পেশালিস্ট। এবার এরকমও হয়েছে কি পেশেন্টকে আমরা ডায়াগনোসও করেছি যে আপনার ক্যান্সার হয়েছে থ্রু বায়োপসি, ভেরিয়াস ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তারপরেও পেশেন্ট সব কিছু জানা সত্ত্বেও মানে সামহাও পেশেন্ট ওইটাকে নিয়ে ভাবতে থাকলো, সে চিন্তা ভাবনা করতে থাকলো। আজকাল কি বলে আমরা গুগল ইন্টেলিজেন্স বলি, মানে যেটা ইন্টারনেট থেকে বিভিন্ন রং ইনফরমেশনস গ্যাদার করলো, অথবা মানে নিজের পাড়ার লোকেদের কাছ থেকে, নিজের রিলেটিভসদের কাছ থেকে যারা এক্সপার্ট না তাদের কাছ থেকে রং ওপিনিয়নগুলো নিল, অ্যান্ড টোটাল ট্রিটমেন্টটা ডিলে হলো। করতে করতে যখন পেশেন্টটা প্রেজেন্ট হয় অ্যাট দ্য এন্ড, তখন দেখা যায় ইট ইজ টু লেট। সো আমি যেহেতু হেড অ্যান্ড নেক অঙ্কোসার্জারিতে কাজ করি, তো আমি সবাইকে এটাই অনুরোধ করব যে যদি কোনোদিন কোনো সাসপিশন থাকে, অলওয়েজ ওইটাকে তাড়াতাড়ি আপনারা অ্যাক্ট করবেন, ডিলে করবেন না। কারণ ক্যান্সার এমন একটা জিনিস যেটাকে যত তাড়াতাড়ি আপনি তাকে ধরবেন, চেপে ধরবেন, তত তাড়াতাড়ি থেকে কিন্তু তার মানে ট্রিটমেন্টটা কিন্তু ইনিশিয়েট করলে সবচেয়ে বেস্ট রেজাল্টস পাওয়া যেতে পারে। ওরাল ক্যান্সার নিয়ে এই যে ডক্টর বললেন যেমন ভয়, সত্যিই তাই, এবং তার সাথে বেশ কিছু মিথ আছে, মানুষের একটা মিসকনসেপ্টে রয়েছে, প্রচুর মিসকনসেপ্ট রয়েছে, বেসিক্যালি সেগুলো কি? প্রথম কথা মিথ হচ্ছে যে প্রথম কথা একটু আগেই বললাম যে আমার একটা ঘা হয়েছে সেরে যাবে। কেউ বললো কি পাশের বাড়ির লোক এসে বললো কি এমন একটা মলম দিল, মলম দিয়ে সারিয়ে দেবে। অনেক সময় ওঝা মানে আমার যদি এগুলো স্পেশালি ইন দ্য ভিলেজ এরিয়াতে হয়, মানে সেখানে কি কিছু ওঝা থাকে, হ্যাঁ, তারা টোটকা করে, তাদের বিলিফ থাকে যে ওইগুলো করলে বোধহয় আমি বোধহয় ঠিক হয়ে যাব, এই সব কিছু ব্যাপার না, ওইগুলো ঠিক হয়ে যাব। তো এই যে বিলিফস, যে রং বিলিফস, দ্য বিলিফ অন পিপল, যেটা নন সায়েন্টিফিক বিলিফস এর উপরে কাজ যারা করেন, তাতে কি হয় পেশেন্টকে মানে তার ক্ষতিটা হয় পেশেন্টের। তো আমি আবার দর্শকদেরকে আমি ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করব, প্লিজ
অন্য কোনো কথায় কান দেবেন না। যারা এক্সপার্ট আছে, দ্য সায়েন্টিফিক কমিটি আছে, যেটা সায়েন্স একটা জিনিস যেটার উপরে টোটাল মেডিকেল সায়েন্সটাই ডিপেন্ড করছে। এই ক্যান্সার সায়েন্সটাও এটা ডেফিনেটলি সায়েন্সের মধ্যে আসছে, যে ট্রিটমেন্টগুলো এই মানে তাই এক্সপার্টদের ওপরে বেশি আপনারা আস্থা রাখুন, যাতে আপনাদের ট্রিটমেন্টটা ঠিক সময়ে যেন ইনিশিয়েট করা যেতে পারে, তাতে আপনাদেরই ভালো হবে। এই ওরাল ক্যান্সারে কি আদতে ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে? আদতে সার্জারির কি কখনো সাহায্য নিতে হতে পারে? দেখুন, ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট ফার্স্ট ইউজুয়ালি দ্য প্রাইমারি ট্রিটমেন্ট হয় সার্জারি, মানে দ্য ফার্স্ট ইনস্টেন্স হলে দেখা গেছে, এখনো সায়েন্টিফিক্যালি দেখা গেছে প্রাইমারি ট্রিটমেন্ট হয় সার্জারি। কোনো যদি ছোটো যদি টিউমার থাকে সেক্ষেত্রে রেডিওথেরাপি প্রাইমারি ট্রিটমেন্ট হয় সেফ, মানে রেডিওথেরাপি মানে যে রেডিয়েশন দিয়ে যে থেরাপিটা করা। বাট আদারওয়াইজ প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তারপরে সার্জারি হয়ে যাওয়ার পরে আমরা তখন পেশেন্টকে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির কম্বিনেশনের জন্য অনকোলজিস্টকে তখন আমরা রেফার করি। তো সেই হিসাবে পেশেন্টের কন্ডিশন হিসাবে রেডিওথেরাপি আর কম্বিনেশন কেমোথেরাপি কম্বিনেশনের তাকে ওনারা ডিসাইড করেন, সেই হিসেবে পেশেন্টের থেরাপিটা চলে। আর ঠিক কতটা এরিয়া বাদ দিতে হবে সার্জিক্যালি, সেটা কি ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, সেই কন্ডিশনের উপরে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যেটা প্রথম কথা ভাবি যে ক্যান্সারটা কেটে ফেলে দিলে তো হবে না। যতই হোক আমাদের মুখ, যখন আমাদের কোনো মানুষের যদি মুখ কেটে দেওয়া হয় তার তো ভালো লাগবে না। যে সার্জারি ধরুন করলাম, কেটে ফেলে দিলাম, সেটাই খালি সার্জারি না, ওটার সাথে সাথে রিকনস্ট্রাকশন করা, মানে সার্জারি করা। ধর প্রথম কথা হচ্ছে আমরা কেটে বাদ দিয়ে দিলাম যে জায়গাটা যতটুকু দরকার প্রয়োজন। আমরা বলে থাকি যদি টিউমারের যাই সাইজ থাকুক না কেন, তার এক্সট্রা একটা মার্জিন নিতে হয়। ইট ইজ অ্যারাউন্ড 1 to 1.5 সেন্টিমিটার। ধরে নিন একটা টিউমারের সাইজটা 3 সেন্টিমিটার আছে। এবার তার থেকে যদি আমরা এক্সট্রা মার্জিন আমরা নিই 1 থেকে 1.5 সেন্টিমিটার এক্সট্রা নিয়ে, তা সেই এরিয়াটাকে আমরা কেটে ওটাকে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হয়। কেন বাদটা না দিলে, তার ওই এক্সট্রা মার্জিনটা নেওয়ার উদ্দেশ্য এর হচ্ছে যে ওই এক্সট্রা মার্জিনটার মধ্যে যদি কোনো ক্যান্সার সেল এধার ওধার 1, 2, 3, 4 ধরে ছড়িয়ে যদি থাকে, সেটাও যেন কাভারেজের মধ্যে আমরা ওটা কভার করে ফেলে দিতে পারি। কারণ ক্যান্সারের একটা টেন্ডেন্সি থাকে মেটাস্টেসিস, মানে একটা জায়গা থেকে শরীরের একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে স্প্রেড করার। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য ওটা টু বি অন দ্য সেফার সাইড, তো আমরা ওই পার্টটাকে আমরা ওটাকে বাদ দিয়ে দিই। কিন্তু আমরা ডেফিনেটলি যখন আমরা প্ল্যানিংগুলো করি, সেই প্ল্যানিংটা ডেফিনেটলি অর্গান প্রিজার্ভিং, মানে যতটা সম্ভব আমরা যেই মেইন ফাংশনাল অর্গানসগুলোকে আমরা বাঁচাবার চেষ্টা করি। বাট সবসময় সবার ক্ষেত্রে সব অর্গান বাঁচানো সম্ভব হয় না, বিকজ ক্যান্সারটা হয়তো এরকম জায়গায় আছে অথবা এমন একটা এক্সটেন্টে পৌঁছে গেছে যে ভাইটাল অর্গানসগুলোকেও তখন আমাদেরকে বাদ দিতে হয় আর কি। সেক্ষেত্রে পেশেন্টের পোস্ট অপারেটিভ অনেকগুলো অসুবিধা হতে পারে, যেমন গিলতে অসুবিধা হতে পারে, কথা বলতে অসুবিধা হতে পারে। তো তার জন্য আমরা পেশেন্টের সাথে কাউন্সিলিং করি, পুরো ফ্যামিলির সাথে কাউন্সিলিং করি এইসব অপারেশনগুলো করার আগে। তারপরে আমরা এই প্রসিজার্সগুলোকে ইনিশিয়েট করি। তার মধ্যে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম থাকে, যেমন ধরুন স্পিচ থেরাপিস্ট থাকে, তারপরে সাইকোলজিস্টরা থাকে, যারা হচ্ছে পেশেন্টের সাইকোলজিক্যাল যে ডিমোটিভেটেড হয়ে যায় সেই মোটিভেশনটাকে বুস্ট করার জন্য স্পিচ থেরাপি। ওরাল ক্যাভিটির মধ্যে কোনো কিছু যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লোকের কথা বলতে, জিভের মুভমেন্টের অনেক অসুবিধা হয়। তো তার জন্য স্পিচ থেরাপিস্ট লাগে, যাতে স্পিচগুলোকে যতটা নর্মালসিতে রাখা যায় আর। এবং যেহেতু এটা ওরাল, সেক্ষেত্রে মেন্টালি সাপোর্ট দেওয়াটা খুব দরকার একটি মানুষকে। আর মানুষ মনের দিক থেকে যখন ভেঙে পড়ে, সে তখন সব থেকে বড় হেরে যাওয়া বা যে কোনো ডিজিজ কন্ডিশনকে আরো বাড়িয়ে তোলা। বা বলা চলে যে ট্রিটমেন্টের আগেই সে কোথাও হেরে গিয়ে হয়তো নিজেকে কুইট করে নিল জায়গা থেকে, লাইফ থেকে সে চাইছে যে তখন বিদায় নিতে, কিন্তু আসলে তো তা নয়। হয়তো অনেকটাই সঠিক সময় ডক্টরের হাতে পড়লে তিনি একটা নতুন জীবন আবার পেতে পারেন। নিশ্চয়ই। এটাতে হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট ফাইটিং, মানে আপনাকে জীবনে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আপনাকে জয়ী হয়ে বেরিয়ে আসতে হবে। আপনার যে সাইকোলজিক্যাল মোটিভেশনস, ইনার পাওয়ার, সেটা সবার চেয়ে বড় জিনিস। তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে, বিকজ আপনার ইনার পাওয়ার যদি মানে ভালো থাকে, আপনার মানসিকতার মধ্যে খুব স্ট্রেংথ থাকে, তাহলে জানবেন যে আপনার ইমিউনিটি পাওয়ার, যেটা আপনার ক্যান্সারের সাথে লড়ার ক্ষমতা, তার পাওয়ার আপনার শরীরের মধ্যে, সেটাও কিন্তু অনেকটা তীব্র হবে। তাতে কিন্তু ক্যান্সার ফাইট করতে অনেক সুবিধা হবে। তার জন্য আমরা চাই মানে সাইকোলজিস্টদের
যারা সাইকিয়াট্রিস্ট থাকেন তারা কিন্তু সাইকোলজিক্যাল টিম তারা মোটিভেট করেন পেশেন্টদেরকে যাতে তারা ডিপ্রেশনে যাতে না থাকে, তারা যেন নিজের সেই লেভেল অফ মানে পজিটিভিটিটাকে যেন মেনটেন করে রাখতে পারে। ডক্টর, আমাদের সময় একেবারে আমরা শেষের দিকে রয়েছি। বেসিক্যালি ওরাল হাইজিন মেনটেন থেকে শুরু করে মানুষ যাতে আগে থেকে সচেতন থাকতে পারেন, কোনো রকম ওরাল ক্যান্সার থেকে তারা যাতে নিজেদেরকে আগেই প্রোটেক্ট করতে পারেন, হ্যাঁ, সেই জন্য তারা কি করবেন এবং ওভারঅল মেসেজ প্রত্যেকের জন্য কি থাকবে? প্রথম কথা, ওরাল হাইজিন হ্যাজ টু বি মেনটেন। ওরাল হাইজিন মেনটেন করলে কি হয় যে আমাদের মুখের মধ্যে অনেক পাথর জমে, পাথরগুলো থেকে ইরিটেশন হয়, ঘষা লাগে, জিভে হোক, মাড়িতে হোক, গালে হোক, তো সেই এরিয়াগুলোতে ওই ঘষাগুলো লাগবে না। ইভেন তাতে ওরাল ক্যাভিটিটা পরিষ্কার থাকবে। তার জন্য আপনাকে নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করবেন এভরি 6 months। মানে অ্যাজ পার অ্যাজ দ্য টেক্সট বুক রুলস ইজ এভরি 6 months এভরিওয়ান ইনক্লুডিং মি সবাইকেই স্কেলিং করা উচিত, যেটাকে ওয়াশ করা বলে। আর সেকেন্ড হচ্ছে আপনারা ওরাল ক্যাভিটিকে মেনটেন করার জন্য মানে যেটা ব্রাশিং যেটা বললাম একটু আগে, ব্রাশ হচ্ছে টুয়াইস ইন আ ডে আপনারা অবভিয়াসলি ব্রাশ চেঞ্জ করবেন। অ্যান্ড ট্রাই টু চেঞ্জ দ্য ব্রাশ, মানে ব্রাশটা চেঞ্জ করবেন এভরি 3 মাস পর পর, কিন্তু ব্রাশ চেঞ্জ ইজ আ মাস্ট থিং। আর অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট দ্যাট এভরি 6 months অন্তরে একটা ডেন্টাল চেক আপ করা কিন্তু আপনার অনিবার্য। ইট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ইউর ওরাল হেলথ। এই ওরাল হেলথটাকে যদি আপনি মেনটেন করেন, তা থেকে আর্লি ডিটেকশন, যদি কোনো খারাপ জিনিস যদি আগে থেকে ডেভেলপ করছে ডেন্টাল অফিসে, তখন কিন্তু এই জিনিসগুলো ডিটেক্ট করা যায়। তখন খুব আর্লি স্টেজে যদি এটাগুলোকে ইন্টারভিন করা হয়, পেশেন্টরা ভালো থাকে। এবং আমি আমার ক্যারিয়ারেতেও বলছি, আমার যতগুলো প্র্যাকটিসিং ক্যারিয়ারে বহু পেশেন্টদেরকে ট্রিট করেছি, তারা এখন খুব ভালো আছে, যারা হচ্ছে মানে আর্লি ডিটেকশন হয়েছে। আর্লি স্টেজে যখন আসে তো তখন আমাদেরকে দেখতেও ভালো লাগে যে তারা বেশ ভালো আছে ইনস্পাইট অফ বিং হ্যাভিং আ ক্যান্সার। কিন্তু খুব দুঃখ হয় যখন যে লেট স্টেজে যে প্রেজেন্টেশনসগুলো হয়, তাদেরকে একটা খুব স্টিপ কার্ভ যেতে হয় থেরাপিগুলো, এবং সেটা খুব দুঃখজনক, এবং তাদের সার্ভাইভাল রেটটা পোর হয়। ডক্টর, সময়ের সঙ্গে তাল রেখে সমস্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক বেশি উন্নত, নতুন নতুন আরো আবিষ্কার হচ্ছে, আর সেটা ইনস্ট্রুমেন্টাল থেকে শুরু করে মেডিসিনাল থেকে শুরু করে সমস্ত ফিল্ডে। এক্ষেত্রে সেরকম নিশ্চয়ই কিছু আছে। এখন হচ্ছে ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল মানে মানে ইনস্ট্রুমেন্টেশনসগুলো অনেক ভালো এসে গেছে, যেমন রোবোটিক্স এসছে। তো এন্ডোস্কোপিক্যালি আজকাল এন্ডোস্কোপিক মেশিনস আছে, তা সেগুলো দিয়েও করা যাচ্ছে। রোবোটিক্স ইজ এ বিগ থিং রাইট নাও। মানে এখন রোবোটিক্স হলে এত মানে সুবিধা হয়েছে কি, অনেকটা কাটতে হয় না, খুব প্রেসাইজ ইনসিশন হয়, প্রেসাইজ এডিশনস গুলো করা যায়। এখন রয়েছে হ্যাঁ, এবং উন্নত মানের অত্যাধুনিক। শুধু একটু সচেতন হওয়া, সতর্ক হওয়া, সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়া, ভয়কে সরিয়ে রেখে, তাহলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।